পূর্বাজ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের আবার স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো পুজো সেরে উঠলাম, আজকে সোমবার তো শিব ঠাকুরের পুজো করলাম একটুখানি, কিছুই না ওই একটুখানি একটা ফল দান করি ঠাকুরকে, আর একটুখানি ওই মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করি আজকে সোমবারের দিনটায় আর কি। তো যাই হোক, পুজো টুজো করে উঠলাম, আমার ঘর এই একটু আগে খালি হলো। তারা দুই ভাই তো নার্সিংহোমে চলে গেছেন সকালবেলায়, আর ডাক্তার সাহেব তো ঘরেই ছিলেন। সে তার অত ছুটোছুটি কালকে করেছে। কালকে জানেন কি হয়েছে? না, আমরা তো জানি নার্সিংহোমে আছে, আমি আপনাদের বললাম না ভালো হয়েছে নার্সিংহোমে কাজ করতে গেছে, ও ঠিক আছে অমুক তমুক। ব্যাস, সে নার্সিংহোমের কাজ সামলে আবার চলে গেছে কার বাড়িতে। দিয়ে এবারে মোবাইলটা সঙ্গে করে নিয়ে যায়নি, আমি তো সেটা দেখিনি। হ্যাঁ, পরে বলছি যখন, বলে কি ইচ্ছা করেই আমি নিয়ে যাইনি, মোবাইল থাকলে কাছে তোমরা বিরক্ত করবে বলুন। এইবারে রাত্রি 1টা বেজে গেছে, তার পাত্তা নেই। এবারে নার্সিংহোমে যে ফোন করেছি, বলে না তো, সে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। এইবারে বুঝুন অবস্থা, তার ভাইও লাফাচ্ছে, আর আমিও তো, আমার আর কি বলবো, আমি রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি যে কখন আসবে। ছেলেটাও ছটফট করছে, মা বাপি গেল কোথায়। রাত্রি 1টা বেজে গেছে, তখন থেকে গুড় করে আসছে। দিয়ে আমি কী হয়েছে না, একজনের বাড়িতে গেছিলো, গিয়ে তার কাছে খবরাখবর নিয়ে কথা টথা বলে তারপরে এলো। ওর ভাই বলে তুই তো বলে যাবি আর ফোনটা তো নিয়ে যাবি, টেনশান হয় না। ও এইরকম পাবলিক জানেন। তারপরে আজকে সকালবেলায় উঠে খুব শরীর খারাপ করছিল, বলে দাঁড়াও একটুখানি ব্যায়াম করি। ব্যায়াম ট্যায়াম করে আমি ঠান্ডা জলে চান করো, দেখবে শরীর ঠিক হয়ে যাবে। করে খাওয়া দাওয়া করে একটু আগে বেরোলো আর কি। কী রোদ বাইরে বলুন তো, ফাটিয়ে দিচ্ছে রোদে একদম, বাপ রে বাপ। এখনই যদি এইরকম, তাহলে আরও পরে না জানি কি হবে। তো এই আর কি, এখনও তো রান্নাবান্না দেরি আছে, এত তাড়াতাড়ি রান্না করে আর করবো কি, সবাই তো জলখাবার খেয়ে বেরোলো কাজে। করব ধীরে সুস্থে রান্না শুরু করব আর কি। ঠাকুরের পুজোটা করে উঠলাম, উঠে একসাথে দুজনে আজকে জলখাবার খেয়েছি। যে কালকের ডাল ছিল, সেই ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো এই আর কি। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আবার এপ্রিল ফুল। তো ছোটোবেলায় আমরা খুব এপ্রিল ফুল করতাম জানেন। আমাদের আমরা যে কোয়ার্টারে থাকতাম কলকাতাতে, বা ধরুন পড়াশোনা করছি যখন, এপ্রিল ফুলটা একটা মজার ব্যাপার ছিল। এখনকার বাচ্চাদের তো ওসব নেই কিছু। এখনকার বাচ্চাদের ওসব বললে আবার বলবে ভাট, যত সব ইয়ার্কি মারা। এখনকার বাচ্চাদের নেই, আমরা কিন্তু করতাম জানেন তো এপ্রিল ফুল। বিয়ের পরে মানে আপনাদের সঙ্গে এইসব কথাগুলো বলতে গেলে বসলেই না অনেক কথা মনে পড়ে যায় জানেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। তো শুনুন না, বিয়ের পরে হ্যাঁ, ডাক্তার সাহেবের একজন বন্ধু আছেন, রফিকুল রহমান। এখন আর সে এখানে থাকে না। এখানকার খুব বড় ডাক্তার ছিল, বাচ্চাদের ডাক্তার, খুব বড় ডাক্তার ছিল। আমি যখন বিয়ে হয়ে এলাম, রফিদার বিরাট নাম। আর আমার যিশুর ছোটোবেলার যত মানে অসুখ বিসুখ যা কিছু, সব ওই রফিদার কাছে চিকিৎসা। হ্যাঁ, তো যা কিছু হতো, জ্বর জ্বালা সর্দি কাশি, আর যিশু ছোটোবেলায় খুব সর্দিতে ভুগতো, তো তা ওই রফিদা। তো তারপরে এখন আর রফিদা এখানে থাকে না, ওরা এখানে ওদের বাড়িটা রয়েছে, কিন্তু ওরা কলকাতায় ফ্ল্যাট কিনে চলে গিয়েছে। আর ওর মেয়েটাও, বড় মেয়েটাও ডাক্তার, MBBS পাশ করেছে, যিশু থেকে বোধহয় 1 বছরের জুনিয়র। আর ওরা এখন সব কলকাতায় থাকে, আর রফিদাও কলকাতাতেই প্র্যাকটিস করেন, আর এখানে হলদিয়া আই কেয়ারে পড়ান আর কি। তো যাই হোক, তো সেই হঠাৎ না, তখন আমার নতুন বিয়ে হয়েছে, ওদের সঙ্গে সেরকম একটা আলাপ নেই, হয়েছে আর কি আলাপ। তো রফিদার বউ হঠাৎ নাকি, ও নার্সিংহোমে কাজ করছিল, হঠাৎ নাকি ওকে ফোন করেছে, এরকম বর্দা আপনি শিগগিরই বাড়ি যান, আপনার মা বাথরুমে পড়ে গিয়েছে, গিয়ে অবস্থা খুব খারাপ। আচ্ছা, ডাক্তার সাহেবও এমন কাজ করছিল, সে আচ্ছা তুমি তো ভালো করে খোঁজ টোজ নেবে, মা যদি পড়ে গিয়ে থাকে তাহলে রফিদার বউ তোমাকে জানাবে কেন, আমরা তাহলে এখানে কি করতে বসে আছি। হ্যাঁ, অজু আছে, মানে আমার দেওর আছে, বাড়িতে সবাই রয়েছে, নার্সিংহোমে খবর যাবে। ওর আর সেসব কথা মাথায় নেই, বুঝলেন তো। ও একবারে কাজ টাজ ফেলে রেখে না, এবারে সে সাইকেল নিয়ে, সে সাইকেল স্পিডে চালিয়ে, তখন ডাক্তার সাহেবের স্কুটি ছিল না, তখন সাইকেলে করেই ও যাতায়াত করতো, সে সাইকেল নিয়ে সে পড়ি মড়ি করে একবারে সে এসে
ধড়াম করে সাইকেলটাকে ফেলে দিয়ে দৌড়ে উপরে চলে গেল। এবার আমি তো নিচে বসে আছি, আমি বলি, কী হলো ব্যাপারটা এরকমভাবে? এবারে মা 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 করতে করতে গেছে, গিয়ে দেখে মা নির্বিকার বসে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। চুল এলো করে, কী হয়েছে না এরকম এরকম ব্যাপার এরকম। তখন রফিদার বউকে যেই ফোন করেছে তখন বলছে এপ্রিল ফুল। হ্যাঁ, তো আমার না সেই জিনিসটা খুব খারাপ লেগেছিলো। আমি বলি এই আবার কি আর কি, মাকে নিয়ে একে নিয়ে এরকম। তো তখন আমার শাশুড়ি মাও রেগে গেছে, বলে যে সত্যি তো, তুই যে এরকম রাস্তা দিয়ে এরকম পাগলের মতন ছুটে এলি সাইকেল নিয়ে হাঁ হাঁ করে, যদি তোর একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেত কী হতো? তুই তো আমাকে ফোন করবি, বাড়িতে তো ফোন করে তুই জিজ্ঞেস করবি, কথা বলবি, অজু আছে, ঝুমা আছে, বড় বৌমা আছে, তুই তো জিজ্ঞেস করবি, ফোন করে তো তুই কথা বলবি। তখন তো মোবাইল ছিল না, তখন ল্যান্ড ফোন। বলে আমার যা আমি খবর পেয়েছি আমার আর মাথায় নেই, আমি একবারে দৌড়েছি। তো সেইবারে না আমারও খুব রাগ হয়েছিল। আমি এ আবার কি অসভ্যতা, এরকম আবার কেউ করে নাকি? আর যদি মা পড়েই যায় রফিদার বউ জানাতে যাবে কেন? আমরা তো ঘরে রয়েছি। তো সেই থেকে আর মানে আর সব হয়নি। ওই আজকে যাওয়ার সময় আমি বলছি, দেখো আজ কিন্তু এপ্রিল ফুল, তুমি কিন্তু সাবধান, হ্যাঁ তোমাকে কিন্তু ঠকিয়ে দেবে। বলে ঠকালে নিজের আপনজনেরা ঠকাবে, বাইরের লোক এপ্রিল ফুল করবে না। আমি আর কিছু বলিনি। তো আজকে এই এপ্রিল ফুল প্রসঙ্গে কথাটা মনে পড়লো, জানেন তো। আর কোনো দিন ওইসব এপ্রিল ফুল টুল আর এখানে এসে আর ওসব হয়নি, এখানে কারোর সময় নেই ওসব এপ্রিল ফুল টুল করার, বুঝলেন। তো চলুন প্রতিদিনের মতো একবার দেখিয়ে দিই চট করে। এই যে এখানে এগুলো কিসের বড়া জানেন তো? বাঁধাকপির বড়া। আমি ইউটিউবে দেখলাম, দেখে বানিয়েছি আজকে প্রথম। কি জানি কেমন হবে খেতে, তবে আমি তো মুখে দিয়ে দেখলাম, আমার খুব ভালো লাগলো। দেখা যাক খাওয়ার সময় কে কী বলে। তো এই যে অনেকগুলোই হয়ে গেছে, যে যতটা খাবে খাক, রেখে দেবো। আর এই যে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে মসুর ডাল, আর এই যে লাউয়ের তরকারি, এটাও লাউয়ের তরকারি আলু দিয়ে। আর এখানে হচ্ছে এই যে বেগুন পোড়া, অনেক দিন খাইনি, আজকে খুব ইচ্ছে করলো খেতে, তাই বানিয়েছি। ব্যাস এই আজকে রান্না করেছি, বুঝলেন। ওরা সেই আমি বাঙালি থেকে বিরিয়ানি এনে খেয়েছিল, সেই অর্ধেক খেয়েছিল আর অর্ধেক পেরে ওঠেনি। তাই ওর কাকিমা আজকে সকালবেলায় ওরা দুই ভাই ডিউটি থেকে আসার পর ওর কাকিমা ডেকে এই যে অর্ধেকটা হাতে দিয়েছে। এই যে বলে মা রেখে দাও। আমি তাহলে ভাত খাবি না? বলে ভাতও একটু খাবো, এটাও একটু খাবো, যা পারে করবে। মোট কথা এই এখানে রইল। নার্সিংহোমে স্বাস্থ্যসাথী যে বিভাগটা রয়েছে সেখানে লোক নেওয়া হচ্ছে, বুঝলেন তো। আমাদের নার্সিংহোমে তো প্রচুর লোক লাগে আর প্রচুর লোক নেওয়াও হয়। তো ওরকম স্বাস্থ্যসাথী বিভাগে ছেলে মেয়ে যাই হোক লোক চাই মোট কথা কাজ করার জন্যে। তো আমার ননদের ছোট ছেলেটা স্বাস্থ্যসাথী বিভাগটা সামলায়, তো একা পেরে উঠছে না, সেই জন্য সঙ্গে আরও কয়েকজনকে দরকার। তা এবারে আমার চেনা জানা একজন আছে, তাকে সে কি বলবো, মহিলাটি এসে সব সময় মানে তার অভাবের কথা আমাকে বলে, আর সত্যিই সে অভাবী, বহু কষ্ট করে সে সংসার চালায়, বুঝলেন তো। আমি নিজে তো দেখি তাকে, এটা ওটা সেটা করে সবসময় আমাকে বলে, জানে তো বৌদি এরকমভাবে কি কষ্ট হচ্ছে সংসার চালাতে, কোথায় পাই অমুক তমুক, অনেক কথাই সে বলে। তা শুনে 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 আগে একবার ওরকম যখন রিক্রুট হয় লোক, তখন আমি বলেছিলাম জানেন ওর নাতনির নামটা, কিন্তু তখন অলরেডি নেওয়া হয়ে গেছে লোক। তখন ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন ঠিক আছে, আমাদের তো নার্সিংহোমে সবসময়ই লোকজন নেওয়া হচ্ছে, তো নেক্সট যখন আবার অন্য কোনো বিভাগে নেওয়া হবে তখন বলেও দেখবো। তো এবার যেই স্বাস্থ্যসাথী বিভাগে নেওয়া হবে তখন আমি ওর নামটা রিক্রুট করলাম, ওর নাতনির নামটা করতে। তখন আমি বলি যে মেয়েটা তো কম্পিউটারও জানে, বাচ্চা মেয়ে, আর অন্য কোথাও কাজ করে শুনেছি, সে কাজটা মনে হয় ছেড়ে দিয়েছে। আর এরকম সবসময় তার দিদিমা এসে বলে অভাবের কথা, দেখছো তো, তুমি তো নিজেই শুনছো। আর সত্যি সে বেচারি খুব কষ্ট করে সংসার চালায়, অনেক কথাই বলে আমাকে, জানেন তো। আমি বলি দেখো না, মেয়েটা যদি কাজ করে তাহলে আমাদের নিজেদেরই চেনা জানা মেয়ে, আর বিশ্বস্ত হবে, আর সে আমাদের নার্সিংহোমে থাকলে পরে আর ওদের একটা মাস গেলে একটা ইনকামও হয়, ওদের নাতনি আর দিদিমা সুন্দরভাবে সংসারটা চলে যায়। হ্যাঁ, ওদের খুব কষ্ট, দেখছো তো কীরকম করে বলে। বলতে ডাক্তার সাহেবও বললো, তারপরে আমাদের দুই ছেলেরাও বললো যে আচ্ছা ঠিক আছে, সেই তো আমাদের লোক নেওয়া হচ্ছে, তাহলে তুমি ওকে ডাকো, বলো, তাহলে ওকেই নিয়ে নেবো। আর স্বাস্থ্যসাথীর কাজ ও কি আর শিখতে কি বেশি দেরি হয়? ও তো হাতে হাতে শিখিয়ে দেবো, হয়ে যাবে। কি করতে হবে না করতে হবে সবই দেখিয়ে টেকিয়ে দেবো, তাহলে বলো আসতে। তারপরে আমি তাকে ফোন করলাম, বলে আমি এখন দেশের বাড়ি যাচ্ছি বেড়াতে।
তা আমি বললাম তুই তাহলে যাওয়ার পথে দেখা করে যা। না, গাই গুই করছে। তারপরে ছেলেদেরকে ফোন করতে, তখন ছেলেরা বললো কি, বলে যে আচ্ছা ঠিক আছে, অত তাড়াহুড়ো কিছু নেই, লোকজনের সঙ্গে তো করা হচ্ছে, কথা বলা হচ্ছে, তুমি তাহলে বলো যে ও সোমবার দিন যখন আসবে তখন সোমবারই 10:30 থেকে 11:30টার মধ্যে এসে যেন দেখা করে, ফাইনাল কথা বলে নেবো। আর কত টাকা দেওয়া হবে কি হবে তখন সব ওকে বলা হবে, আর ভালোই পেমেন্ট দেবে জানেন তো। তা আমি তোকে ফোন করলাম যে তুই এরকম তাহলে সোমবার দিন নেমে তুই ওখানে দেখা করবি। বললে আচ্ছা আচ্ছা মাইমা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এবারে তাহলে সবাই অপেক্ষা করছে। দেখুন, অন্য যেসব ছেলে মেয়েদের নেওয়া হয়েছিল তাদেরকে, মানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদেরকে এখনো বসিয়ে রাখা হয়েছিল শুধু ওর জন্যে যে ওকে নেওয়া হবে, তারপর অন্যদের সাথে কথা বলা হবে। দিয়ে ও মা, আজকে তার পাত্তাই নেই। 10:30, 11:30, 12:30, তার পাত্তাই নেই। পাত্তা তো নেই, উপরন্তু আমি যে এতবার করে ফোন করলাম ফোনটাও ধরছে না। তাহলে বলুন তো আমি কিরকম মানে বোকা হয়ে গেলাম। আমাকে ডাক্তার সাহেব বলছে কি তোমার লোক, যাকে তাকে ডাকো, কি এরা প্রথম দিনেই যদি এরকম করে, হ্যাঁ তাহলে এরা কি কাজ করবে, কি করে কাজ করবে বলুন? আমার মান সম্মানটা থাকে বলুন তো? তুই যদি তাহলে না করবি, না পারবি, তাহলে তুই সোজাসুজি আমাকে বলতে পারতিস যে না মাইমা আমি কাজ করব না, আমার লাগবে না। আমি নিজে মানে উপযাচক হয়ে তার নামটা দিলাম, জানেন কিরকম লাগে বলুন তো? সবার কাছে আমি ছোট হয়ে গেলাম। তো আমাকে যিশু ফোন করছে, যিশু দাদা ফোন করছে যে কি তুমি যে বললে, যিশু দাদা বলছে এ কেমন মেয়ে, তুমি যে প্রথম দিনেই যার এই অবস্থা, তাহলে সে কি কাজ করবে? আর তাহলে বলুন, তুই তাহলে আমাকে বলে দিতে পারতিস যে না আমি কাজ করবো না। উপরন্তু এত যে ফোন করছি ফোনটাও ধরে না, যে ফোনটা ধরে তুই আমাকে বলে দে যে না আমি আজকে যেতে পারছি না আর আমি কাজটা করব না। তোদের বাপু অনেক পয়সা, আমি কেন যেচে উপযাচক হয়ে কথা বলতে যাই? আমি কালকে বলবো ওর দিদিমাকে যে আর কোনোদিন তো হবেই না, সে তো লোকজন তো রিক্রুট হয়েই গেল, ডেকেই নিল, আর কোনোদিনও কোনো বিষয়ে আমি বলবো না। আমি কালকে ওর দিদিমাকে বলবো, দাঁড়ান, যে তুমি আমার সামনে আর কোনোদিন এভাবে বলবে না। আমি উপযাচক হয়ে আমি কোনোদিন কাউকে বলতে যাই না, এত অভাব করে। তাহলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তাহলে আমাদের নার্সিংহোমে তো লোক নেয়, বলবো। দেখুন কীরকম এসব মেয়েদের কিছু হবে বলুন তো? হ্যাঁ, কি করবো কি বলবো? আমি শুধু শুধু বলে আমি ছোট হয়ে গেলাম, হ্যাঁ খেলো হয়ে গেলাম সবার সামনে। ডাক্তার সাহেব হাসছে, ছেলেরাও বিরক্ত, বলে আমাদের এতদিনে রিক্রুট হয়ে আজ থেকে কাজ শুরু করে দিত, ট্রেনিং দিয়ে দেওয়া হতো, তোমার জন্য অপেক্ষা করা হলো, লাভটা কি হলো বলুন? আজ তালে গলে আমার গোপালকে আপনাদের দেখানো হয়নি। এই দেখুন, আজকে উনি এইরকম সেজেছিলেন, এইরকম পোশাক পরেছিলেন। এখনই শয়ন দেব, সন্ধ্যা দিলাম, এই যে সন্ধ্যা দিলাম, জল মিষ্টি দিয়েছি ওকে, দিয়ে এই শয়ন দেওয়ার আগে আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। গুড ইভিনিং। তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম জানেন, ঘরে ভালো লাগছিল না, মানে এক তো টেনশান চলছে, আর তার মধ্যে মানে কি বলুন তো, ঘরের মধ্যে সারাদিন কাজকর্ম করি, সংসার ধর্ম করছি, এসব করছি, তো ভালো লাগে না। একটা সময় গিয়ে না খুব বিরক্তি লাগে। তারপরে জিমটাতেও যেতে পারছি না। তারপরে যখনই ডাক্তার সাহেবকে বলছি আরেকটু পরে, আরে ঠিক আছে তাহলে, দিয়ে আর নিজেও সাহস পাচ্ছি না জানেন তো। এই সবে সুস্থ হলাম তো, এখনই জিমে যেতে নিজেও সাহস পাচ্ছি না। তো যাই হোক, তারপরে বিকেলবেলা নিজেই একটু বেরোবো ভাবছিলাম, তারপরে না ঘুমিয়ে পড়েছি জানেন। ডাক্তার সাহেব এলেন তো সেই তখন 4:45, সেই সময় ওকে বেড়ে টেড়ে খাবার দিয়ে আমি বলি তুমি খাও, আমি একটু শুই, কারণ একটু পিঠটা সোজা না করলে আমি পারবো না বলে ওই 14 শোয়া তো ভারী, 14বার উঠে আসছি, সে কথা বলে যাচ্ছি, আবার গিয়ে শুয়ে পড়ছি, এই করতে করতে তারপরে ও তো আবার খেয়ে দিয়ে আবার বেরোলো, ওর কাজকর্ম ছিল, ব্যাস ওই যে একটুখানি গিয়ে শুয়েছি না, মোবাইলটা দেখছিলাম, দেখতে দেখতে ব্যাস কখন ঘুমিয়ে পড়েছি জানেন তো। তারপরে ধর্মর করে উঠে বসে ভাবছি হায় রে, আমার তো একটু বেরোনোর ছিল। তো এইসব চিন্তা করছি, কাজকর্ম করছি, ইতিমধ্যে যিশু এসে বলছে মা বেরোবে, চলো একটুখানি ঘুরে আসি বাইরে থেকে, আমিও বেরোইনি, দুদিন ঘরে আছি, আমি চ বলে একটুখানি মা বেটায় বেরিয়েছিলাম আর কি। তা সে বাইরে যা ভিড়, বাপরে বাপ, এত ভিড়, সে যেন মানে মানে ওর গাড়ি চালাতেই অসুবিধা হচ্ছে। আমি বলি না বাবা, মনে মনে ভাবছি না বাবা বেরোবো না, ও কোথায় মানে ও স্পিডে চালিয়ে দিচ্ছে, আর গাড়ি সব মানে কারোর কোনো মানে এ নেই বুঝলেন তো, মানে ধাঁ করে গাড়ি চালিয়ে দিল, ব্যাস চালিয়ে দিল। দিয়ে আমি মনে মনে ভাবছি না বাবা, কোথায় ধাক্কা টাক্কা দিয়ে দেবে, কি হবে, আমার গাড়ি নিয়ে বেরোনোর দরকার নেই। তো ওই টুকটাক কিছু কাজ হয়েছে আর কি। তারপরে যিশু একটু আইসক্রিম খেতে চাইলো, সেই কিনলাম, কিনে বলে আর কোথায় যাবে, তখন আমি বলি না কোথাও যাবো না, তুই বাড়ি চ, কালকে দেখি বিকেলবেলায় আমি বেরোবো, হাঁটতে হাঁটতে যেতে হবে জানেন তো, যেসব কাজ আমার রয়েছে
হাঁটতে হাঁটতে যেতে হবে, কেন কি ওই বাইক নিয়ে তো সব জায়গায় দাঁড়ানো যায় না, আর টুকিটাকি অনেক কাজই রয়েছে, আর যেগুলো ডাক্তার সাহেবকে দিয়েও হবে না, যিশু তো পারবেই না, নিজে না গেলে হবে না, ওই জন্য চলে এলাম। কালকে বিকেলে দেখি যদি পারি একটু বেরোবো আর কি। তো যা গরম বাইরে, সত্যি কথা, ডাক্তার সাহেব যে বলেন না যে ঘরেই শান্তি, ঘরেই থাকো, ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, সত্যিই তাই। যেমন ভিড় তেমনি গরম, বাপরে বাপ। তো চলুন, সন্ধ্যা টন্ধা দিয়েই তো গেছিলাম, ঠাকুরকে শয়ন দিয়ে টিয়েই গেছি। তো এবার একটু ড্রেস চেঞ্জ করি, করে একটু চাটা খাই, একটু এসিটা চালিয়ে বসি, ব্যাস এই আর কি। তো চলুন, হ্যাঁ, পরে আবার কথা বলবো আপনাদের। 10:40 বেজে গেছে, ডাক্তার সাহেবকে তো খেতে দিয়ে এলাম। যিশু তো এখন খাবে না, সে তার গেম খেলছে তার দাদাদের সাথে, আর আমারও খাওয়া হয়ে গেছে। দিয়ে এই এসছিলাম, ঠাকুর ঘরের ঝাড়বাতিটা জ্বলছিল, এটা নিভিয়ে দিলাম আর কি। দিয়ে এবার একটুখানি বসবো, ডাক্তার সাহেবের সঙ্গে কথা টথা বলছি, এই আর কি। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।